হ্যালো ভাই ব্রাদার। তো আজকে আমি আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব। বাংলাদেশ থেকে আমরা অনেকেই যাই যে ভারতের মেঘালয় আর ট্যুরের জন্য। তো সেটা আসলে একটা পাহাড়ি এলাকা। তো আমাদের মাঝেই আমাদের দেশে অনেক মানুষ আছেন যারা পাহাড় পছন্দ করেন। আমি আসলে তার ব্যতিক্রম নই। তো আমিও ঠিক গত রোজার ঈদে একটা প্ল্যানিং করছিলাম যে আমরা ইন্ডিয়ায় যাব, মেঘালয় ঘুরবো। তো আমি কি করলাম যে ফেসবুকে যে ট্রাভেল গ্রুপ থেকে মোটামুটি আরো ২ জন সদস্য ম্যানেজ করে নিলাম যে আমরা ওখানে যাব মেঘালয় ঘুরতে। তো সেটাতে আমাদের কোনো সমস্যা ছিল না। তো আজকে আমি আসলে যে বিষয় নিয়ে কথা বলবো, আমার মনে হয় কি যে আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবেন। আর আপনারা মেঘালয় ভ্রমণের আগে অন্তত একটু সতর্কতা অবলম্বন করবেন। সাধারণত আমরা যখন একটু ফরেন ট্যুর করি, তো সেখানকার কারেন্সি আমাদের ব্যবহার করতে হয়, সেখানকার টাকা আমাদের ব্যবহার করতে হয়। তো আমরা কিন্তু সেখানকার টাকাগুলো চিনি না কোনটা আসল কোনটা নকল। আমাদের মাঝে এমন অনেক মানুষ আছে যারা আমাদের বাংলাদেশি কোনটা আসল টাকা কোনটা নকল টাকা তারাই ভালোভাবে চিনে না, আর একটা বিদেশি টাকা সেটা কিভাবে চিনবে। তো আজকে সেই প্রসঙ্গ নিয়ে আমি কথা বলবো যে ডাউকি দিয়ে যারা মেঘালয়ে প্রবেশ করবেন ভাই, অন্তত একটু সতর্কতা অবলম্বন করেন। তো এখন ভাই আমি আমাদের অভিজ্ঞতাটুকু শেয়ার করি, আশা করি আপনাদেরও এটা কাজে আসবে। আর আমাদের মতো এত বাজে অভিজ্ঞতা হয়তো কেউ পড়েছেন কিনা আমি জানি না, আর যদিও পড়ে থাকেন তাহলে হয়তো ভাই তিনি কি মুক্তি পাচ্ছেন আমি জানি না। তবে আমরা মুক্তির একটা পথ দেখিয়ে দিব। তবে আমরা চাইবো যে আপনাকে এভাবেই বুঝাতে যাতে আপনি এই বিপদে না পড়েন। তো মূল বিষয়টা ছিল কি জানেন, যে আমরা গত রোজার ঈদে যে মেঘালয় ভ্রমণের প্ল্যানিং করি, তারপর সেখানে আমরা যাই, যে আমরা ঢাউকি বাজার হয়ে যাই। আর আমাদের কাছে ভাই ডুয়েল কারেন্সি কোনো কার্ড ছিল না। তো আমরা আমাদের একমাত্র উপায় ছিল যে সেখানে বাংলা টাকা নিয়ে যায়, মানে বাংলাদেশ থেকে বাংলা টাকা নিয়ে এই ঢাউকি বাজারে বাংলা টাকা কনভার্ট করে রুপি নেয়া। তো এছাড়া আমাদের কাছে আসলে ভাই তেমন কোনো উপায় ছিল না, অপশন ছিল না। তো আমরা কি করলাম যে আপনি যদি ডাউকি বাজার যান, সেখানে দেখবেন যে বেশ কিছু যে মানি এক্সচেঞ্জের দোকান আছে, তবে সেখানে কিন্তু অফিসিয়াল কোনো মানি এক্সচেঞ্জের দোকান নেই। তো আপনি মানি এক্সচেঞ্জ করাবেন কাকে দিয়ে? তো সেখানে দেখবেন কেউ কাপড় বিক্রেতা, সে মানি এক্সচেঞ্জ করে। তারপর কেউ হয়তো চকলেট জুস চিপস বিক্রেতা, সাবান বিক্রেতা, সেও মানি এক্সচেঞ্জ করে। এই ধরনের দোকানগুলো সাধারণত ওগুলোই সেখানে। তো আমাদেরও ভাই কোনো উপায় ছিল না, তাছাড়া আমরা নতুন ছিলাম, আমরা খুব একটা ধারণা ছিল না। তো আমরা সেখানে ভাই প্রথম একটা দোকানে ঘুরলাম, যে আমাদেরকে দিল যে প্রতি ১০০ টাকা ৬৬ টাকা, ওখানকার যে বাংলা ১০০ টাকা সেখানকার ৬৬ রুপি। তো সেখানে আসলে সবসময় বরাবরের মতোই যে টাকার মান একটু কমই থাকে সেই বর্ডারে। এখন আমাদের কি করণীয়? তবু আমরা যেহেতু সেখানে ঘুরতে গেছি, আমাদের ঘুরতে হবে, আমরা সেটাই করলাম। এখন সমস্যাটা সেখানেও না। সমস্যাটা হলো কি, আমরা যে ৩ জন মানুষ, তো ৩ জন থেকে একজনের কাছে একটা ডুয়েল কারেন্সি কার্ড ছিল। তো উনি না হয় উনারটা চালিয়ে নিতে পারলো, আর বাকি ২ জন আমার কাছে, যেমন আমার কাছে টাকা ছিল, আমার কাছে ডুয়েল কারেন্সি কার্ড ছিল, কিন্তু আমার যেহেতু এটা কি বলে অ্যান্ড্রোজ, তো অ্যান্ড্রোজ আমার করা ছিল না, যার জন্য আমি সেটা ব্যবহার করতে পারিনি। তো আমি চাইলে যদি একটু আর কি আগে আগে অ্যান্ড্রোজ করে রাখতাম, তাহলে হয়তো আমি সেটা পারতাম সেখানে ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে। তারপর যাক ভাই, যেহেতু আমি বাংলা টাকা নিয়ে গেছি, কোনো অসুবিধা হওয়ার কথা না। এখন কি হলো যে আমরা সেই মানি এক্সচেঞ্জের দোকানে আমরা টাকা এক্সচেঞ্জ করব। তো টাকা এক্সচেঞ্জ করে আমরা রুপি নিব। তো আমাদের সাথে আরো বেশ কিছু মানুষজন ছিল ওখানে। তো আমরা যে ৩ জন গেছিলাম, ৩ জন থেকে ২ জন আমরা বাংলা টাকায় যে ইন্ডিয়ান রুপি নিব। তো আমার কাছে ভালো টাকা আমি পাইছি, আমাকে যে টাকাগুলো দিছিল, অবশ্য আমরা সেখানকার টাকাগুলো তো খুব একটা চিনি না, আমাদের একটা ধারণা তেমন নাই। কারণ কি, যে সত্যি বলতে ভাই আমি আমার বাংলাদেশি টাকায় ঠিকঠাক মতো চিনি না কোনটা জাল টাকা আর কোনটা আসল টাকা। আর বিদেশ, সেখানে গিয়ে আমি কিভাবে বুঝবো যে কোনটা আসল কোনটা নকল? আমরা টাকা এক্সচেঞ্জ করে চলে গেলাম। তো আমার সাথে যে আরো ২ জন ছিল, ২ জন থেকে একজনের টাকা এক্সচেঞ্জ করছে। তো যে দোকানদারের নাম হলো বিষ্ণু। এখন কি করলো, তিনি আমাকে ভালো টাকা দিল, আর আমার সাথে একজন আমার সহপাঠী, আমার ট্যুর পার্টনার, তাকে দিছিল জাল টাকা। তো আমরা তো ভাই এগুলো চিনি না। তো আমরা সাধারণ ভাবেই যেহেতু আমরা ট্যুর প্ল্যানিং করছি, আমরা ঘুরতে যাব, আমরা গাড়ি বুক করলাম যে আমরা শিলং পৌঁছাবো ডাউকি থেকে। সাইট সিইং করতে করতে কোনো সমস্যা ছিল না ভাই। আমরা সাইট সিইং করতে করতে আমরা
চলে গেলাম যে শিলং পর্যন্ত। তো আমরা শিলং যেতে যেতে আমাদের রাত হয়ে গেছে, আর বৃষ্টি ছিল, আর যেহেতু দিনটা রবিবার ছিল, এখন সেখানে আসলে একটু মরা মরা। আপনি জানেন যে আমাদের বাংলাদেশের সাপ্তাহিক বন্ধটা শুক্রবার, তবুও অত একটা মরা মরা থাকে না। আর ইন্ডিয়াতে কিন্তু সাপ্তাহিক ছুটি রবিবার, আর রবিবার মানে যে তাদের ওখানকার শহরগুলো ভাই খুবই মরা মরা থাকে, একটু জমজমাট থাকে না। তো শিলং গিয়ে আমাদের আর রাতের বেলা ভালো লাগতেছিল না। তো আমরা ডিসিশন নিলাম যে আমরা এই রাতেই চলে যাব কোথায়, আসাম, গুয়াহাটি। তো আসাম চলে গেলাম আমরা রাতে। তো সেখানে গিয়ে ভাই আমরা হোটেল নিব। তো আমরা একজনে এক একটা টাকা দিচ্ছিলাম, যেমন আমরা পরবর্তী হিসেব করবো, শুধু মনে রাখবো কে কোন জায়গায় কত টাকা খরচা করতেছিলাম। তো আমরা সেই ধরনেরই আর কি ভাবে আমরা উঠছিলাম সেভাবেই। তো আমাদের সাথে একজন যে আমার ট্যুর পার্টনার, তিনি হলেন তুহিন ভাই। তো আমরা হোটেল নিলাম, হোটেল ছিল 2000 রুপি ইন্ডিয়ান। এখন যে গুয়াহাটিতে, এটা ছিল পল্টন বাজার নামে একটা এলাকা, খুবই জমজমাট। তো সেখানে আমরা যখন হোটেল নিলাম, হোটেলটা নিয়েই ভাই আমরা ধরা খেলাম। কোন মুহূর্তে যখন হোটেল আলায় যে বললো ভাই টাকাগুলো জাল, তখন তো মাথায় হাত, কি বলে টাকা জাল, জাল হবে কেন? তো চাইলে ভাই আমরা আসলে হোটেল আলারা আমাদেরকে অনেক বিপদে ফেলতে পারতো। কারণ কি, যে জাল টাকা ভাই যার কাছেই থাকবে সেই অপরাধী। আপনি কোথা থেকে এনেছেন না এনেছেন সেটা অনেক পরের বিষয়। তারপর কি হলো, যে আমার কাছে যেহেতু ভালো টাকা ছিল, তো আমি কি করলাম, যে সেখান থেকে মোটামুটি কোন রকম ভাবে উদ্ধার হলাম, যে মান সম্মানটুকু বেছে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, ভাই আমাদের সাথে এই এই জিনিসগুলো ঘটেছে। তো আমরা আসলে ভাই আপনাদের দেশে মেহমান, আমাদের তেমন একটা অভিজ্ঞতা নাই আপনাদের কারেন্সি সম্পর্কে, টাকা সম্পর্কে, যার জন্য এই অবস্থা। এখন কি করব, ওনাদেরকে ম্যানেজ করলাম। এখন আমাদের তো ভাই ট্যুরের আনন্দ পুরাই মাটি হয়ে গেল।